হাউ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার। তো হিমালয় চ্যাপ্টার 3-4টা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। এখন পড়ব কি প্রায়দ্বীপীয় অঞ্চল। প্রায়দ্বীপ বলতে আগে বলেছি বিন্ধ্যাচল পর্বত থেকে নিয়ে, এখানে বিন্ধ্যাচল পর্বত আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ইউপি নিয়ে বিন্ধ্যাচল পর্বত। তো বিন্ধ্যাচল পর্বত থেকে নিয়ে, এই যে দেখুন, বিন্ধ্যাচল পর্বত থেকে নিয়ে কন্যাকুমারী অবধি হচ্ছে প্রায়দ্বীপীয় অঞ্চল। মানে এখানে ছোট ছোট পর্বত আছে, ঠিক আছে, মালভূমি টাইপের পর্বত আছে, মালভূমি টাইপের। আর হিমালয়ে তো বড় বড় আছে, সেখানে 8,000 উচ্চতা বা মিনিমাম 5,300 মিটার উচ্চতা পর্যন্ত পর্বত আছে, পর্বতশৃঙ্গ। কিন্তু এখানে কি আছে, মাত্র 600 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড় আছে, যেটাকে পাহাড় বলা হয়। উঁচুকে পর্বত বলা হয় আর নিচুকে পাহাড় বলা হয়। তো এগুলো পাহাড় বলা চলে, ঠিক আছে। বিন্ধ্যাচল থেকে নিয়ে এগুলো হলো সব পাহাড়। তো এটা হচ্ছে কি, এটা দেখুন, এটাকে বলা হয় মালওয়া মালভূমি, এটাকে বলা হয় মালওয়া মালভূমি, ঠিক আছে। আর এটাকে বলা হয়, এই যে দাগ দিয়ে দিলাম, এটাকে বলা হয়, এটা মালওয়া মালভূমি। আর এটাকে বলা হয় ছোটনাগপুরের মালভূমি। তো ছোটনাগপুরের মালভূমি তো পড়িয়েছি, মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া দিয়ে গ্যাপ হয়েছিল, সেটা এর আগের চ্যাপ্টারে পড়িয়েছি। তো এদিকে অত দরকার নেই। তো এটা ছোটনাগপুরের অংশ মেঘালয় পর্যন্ত গেছে, কিন্তু ব্রহ্মপুত্র এবং গঙ্গা বয়ে এসে কি করেছে, এখানে পুরোটা পাহাড় ছিল, পাহাড়টাকে কেটে দিয়ে গ্যাপ তৈরি করেছে। তার জন্য এটা ছোটনাগপুরেরই অংশ হচ্ছে মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া, ঠিক আছে, ছোটনাগপুরেরই অংশ এটা। তো যাই হোক, এটা তো পড়িয়েছি, পড়ার দরকার নেই এটা। আর এটা হচ্ছে দণ্ডকারণ্য মালভূমি। তাহলে মালওয়া মালভূমি, ছোটনাগপুর মালভূমি, দণ্ডকারণ্য মালভূমি। তার প্রায়দ্বীপীয় অঞ্চল সম্বন্ধে পড়ি। প্রায়দ্বীপীয় অঞ্চলের মোটামুটি 2-3টা ভিডিও হবে, পুরো মেমোরিতে ঢুকে যাবে, বই পড়ার দরকার নেই। প্রায়দ্বীপীয় অঞ্চল যদি ভালোভাবে করে নেন, তাহলে দেখবেন আপনাদের মেমোরি থেকে, মানে পরীক্ষা হলে গিয়ে নিজেই করে দিবেন, কোথায় কি আছে নিজেই মানচিত্র যদি দেখে নেন এবং তার সাথে সাথে অ্যাটলাস, তাহলে দেখবেন, মানে মানচিত্র তো আমার সলিড হয় না, হালকা হালকা মিস্টেক হয়ে যায়, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এদিক ওদিক হতে পারে। তো অ্যাটলাসে পুরো স্যাটেলাইটের মাধ্যমে পুরো যেখানে আছে সেখানেই বসা থাকে। তো অ্যাটলাসটা ফলো করবেন, ওকে, মানচিত্র এটার সাথে সাথে ফলো করবেন, প্রথমে শুনে নেবেন। তাহলে এটা মালওয়া পাঠার, তারপরে ছোটনাগপুর পাঠার, তারপরে এটা কি হলো, দণ্ডকারণ্য পাঠার। আন্ডারস্টুড? এবার দেখুন প্রায়দ্বীপীয় অঞ্চল কীভাবে হয়েছিল। প্রথমে ভারত কি ছিল, প্রথমে প্রাচীনকালে এইরকম ছিল ভারত, ঠিক আছে। তো তার আগে তো একবার পড়িয়েছি 33 সাগর সম্বন্ধে। তো প্রথমে এইরকম ছিল। তো প্রথমে কি হয়েছিল, এখানে 33 সাগর ছিল, রাইট, 33 সাগর। আর উপর থেকে ইউরেশিয়ান প্লেট এদিকে ধাক্কা দিত, অনেক নদী এসে এই 33 সাগরে অনেক কাদা, বালি, পাথর এইসব জমা করে দেয়, ভরাট করে দেয়। আর এই দিক থেকে আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেটের মাধ্যমে এদিকে অনেক নদী বইতো, দিয়ে 33 সাগরে ভরাট করে দিয়ে যখন চাপ সৃষ্টি করতো, তখন শিবালিক পর্বতমালা সৃষ্টি হলো। তারপরে লঘু পর্বতমালা সৃষ্টি হলো, হিমাচল পর্বতমালা যেটা। তারপরে হলো গ্রেট হিমালয় পর্বতমালা, যেটা বলা হয় হিমাদ্রি পর্বতমালা, রাইট। তো ওই দিক আর আমি যাচ্ছি না, ওই দিক তো পড়া হয়ে গেছে। তো প্রায়দ্বীপীয় অঞ্চল সম্বন্ধে পড়বো, রাইট। তো ছোট ছোট পর্বতের নাম, কোথায় কি, এইসব পড়াচ্ছি, ওকে। তো বি রেডি, লেট স্টার্ট। তো প্রথম থেকে শুরু করি, মালওয়া থেকে শুরু করি, ওকে। তো মালওয়া যে আছে না, মালওয়া মালভূমি, এটা হচ্ছে মালভূমি একটা, ঠিক আছে, বিন্ধ্যাচলের পাশেই। তো মালওয়া মালভূমি কি হয়েছে, মালওয়া মালভূমি যে আছে সেটা হচ্ছে এবড়ো খেবড়ো। কেমন এবড়ো খেবড়ো, এইরকম মালওয়া মালভূমি এইরকম আছে, এই যে এবড়ো খেবড়ো, এগুলো কি হচ্ছে, ভ্রংশ উপত্যকা, মানে বসে গেছে। মালওয়া যে আছে, মালওয়া ছোটনাগপুর, সেটা কি হয়েছে, মানে ভ্রংশ উপত্যকা, সেটা বসে গেছে, গ্রস্ত উপত্যকার মতো বসে যায় না, নিচের দিকে বসে গেছে। বসে গিয়ে কি হয়েছে, এখান থেকে যেসব নদী উৎপন্ন হয়েছে, তার মধ্যে মাত্র 2টো নদী, যেমন একটা তাপ্তি নদী, এই যে এখান থেকে তাপ্তি নদী গেছে, রাইট, এই যে তাপি নদী এই দিক থেকে গেছে। আর একটা নর্মদা নদী, এই যে এখান থেকে গেছে, নর্মদা নদী, রাইট। তো তাপি নদী প্লাস নর্মদা নদী শুধু কোন দিকে বয়, অ্যারাবিয়ান সি, মানে পশ্চিম দিকে বয়। কেন বয়, যেহেতু মালওয়া পাথর বসে গেছে, তার জন্য নদী কি হয়েছে, এইদিকে ঢালু হয়ে গেছে। আর নদী সবসময় ঢালুর দিকে বয়, রাইট, নদী যেদিকে ঢালু পাবে সেদিকে বয়। তো নদী তো প্রায় বে অফ বেঙ্গলে পড়ে, যেহেতু ভারত এরকম ঢালু আছে।
কিন্তু এখানে কি হয়েছে, মালবা পাথর যেহেতু বসে গেছে, তো নদী যদি এখানে সৃষ্টি হয়, তো মালবা পাথর এখানে বসে গেছে, তাহলে নদীর ঢালুটা এইদিকে হবে না। তো নদীর ঢালু যখন এইদিকে হয়েছে, তাপ্তি নদীর ঢালু যখন এইদিকে হয়ে গেছে মালবা পাথর, মালবা পাথর থেকে তাপি এবং নর্মদা নদী উৎপন্ন হয়ে কোথায় গেছে, অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, অ্যারাবিয়ান সিয়ে। ওকে, অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, রাইট, বোঝা গেল। তাহলে দুটো নদী, তাপি নদী এবং নর্মদা নদী শুধু পশ্চিম দিকে প্রবাহিত হয়ে অ্যারাবিয়ান সাগরে পড়েছে। বাকিগুলো দেখুন, বাকিগুলো যেহেতু ঢালু, তার জন্য কি হয়েছে, এখান থেকে নিয়ে এই যে দেখুন গঙ্গার সাথে মিক্স হয়েছে, ঠিক আছে, গঙ্গার সাথে মিক্স হয়েছে। এটা হচ্ছে কি সাতপুরা পর্বত, এই যে সাতপুরা পর্বত, আর সাতপুরা, তারপরে এটা নদীটা আগে দেখে নেন, এটা হচ্ছে বেতোয়া নদী, রাইট, বেতোয়া নদী, এটা হচ্ছে বেতোয়া, এটা হচ্ছে সোন নদী। তাহলে বেতোয়া আর সোন নদী তো কি হয়েছে, সে যমুনার সাথে মিক্স হয়েছে, যমুনার সাথে, এই যে দেখুন এখান থেকে নিয়ে যমুনাতে মিক্স হয়েছে। যমুনার শাখা নদী হচ্ছে বেতোয়া এবং সোমা নদী, রাইট। আর সোন নদী যেটা আছে, সোন নদী কোথা থেকে মিক্স হয়েছে, সোন নদী ডাইরেক্ট গঙ্গায় গিয়ে মিক্স হয়েছে, গঙ্গায়। ওকে, এই যে কালি আবার ডিস্টার্ব হলো, গঙ্গায় গিয়ে মিক্স হয়েছে, ডাইরেক্ট গঙ্গায়। তাহলে গঙ্গার শাখা নদী সোন, আর বেতোয়া আর এই সোমা নদী যেটা হয়েছে কি যমুনাতে মিক্স হতো। যমুনা আবার কি হয়েছে, ওই শাখা নদী গিয়ে আবার গঙ্গার সাথে মিক্স হয়েছে। গঙ্গা তখন কি করেছে, গঙ্গা গিয়ে ইউপি, ঝাড়খণ্ড, বিহার সমভূমি অঞ্চল দিয়ে পাস হয়ে, ঝাড়খণ্ড হয়ে পাস হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। আর এইদিকে ব্রহ্মপুত্র নদী হিমালয় থেকে আসাম থেকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে বাংলাদেশে গিয়েছে এবং বে অফ বেঙ্গলে পড়েছে, রাইট। ওই জন্য এই গ্যাপটাতে গ্যাপ হয়ে গেছে, তার জন্য একে বলা হয় রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ বা গারো গ্যাপ, বোঝা গেল। তো এই যে ছোটনাগপুর অঞ্চল, এটা হচ্ছে মেঘালয়েরই অংশ, এটা পড়িয়েছি, একটু সংক্ষেপে বলে দিলাম। ওকে, তো মালবা পাথরের এখানে দেখে নেন, মালবা পাথর থেকে নিয়ে আবার একটা নদী গেছে, ঠিক আছে, এই যে এখান থেকে নিয়ে চলে গেছে, এটা হচ্ছে কি আরাবল্লী পর্বত, এটাও আরাবল্লী পর্বত, এটাও আরাবল্লী পর্বত, এটাও আরাবল্লী পর্বত। প্রাচীনকালে একে পর্বত বলা হতো, কিন্তু এখন পাহাড় বলা হয়। তার কারণ কি, আরাবল্লী পর্বত প্রথমে পর্বত ছিল, আস্তে আস্তে ক্ষয় হতে এখন অবশিষ্ট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, দিয়ে পাহাড়ে পরিণত হয়ে গেছে। তো যদি বলে যে সবচেয়ে প্রাচীনতম পর্বত কোনটি, তাহলে রাজস্থানের আরাবল্লী পর্বত কোথায় আছে, রাজস্থানে আছে। আরাবল্লী পর্বত কোথায় আছে, রাজস্থানে আছে। তো রাজস্থানে আরাবল্লী পর্বত, তো আরাবল্লী পর্বতের দক্ষিণতম অংশকে কি বলা হয়, এই যে দক্ষিণতম অংশকে কি বলা হয়, দক্ষিণতম অংশকে বলা হয় আপনার জাকরা পাহাড়। দক্ষিণতম আরাবল্লীর দক্ষিণতম অংশকে বলা হয় জাকরা পাহাড়। আর আরাবল্লীর উত্তরতম অংশকে কি বলা হয়, এই যে উত্তরতম অংশকে কি বলা হয়, আপনার উত্তরতম অংশকে বলা হয় দিল্লি রেঞ্জ। উত্তরতম অংশকে কি বলে, দিল্লি রেঞ্জ। তো আরাবল্লী পর্বত কোথায় বিস্তৃত, আরাবল্লী পর্বত আপনার রাজস্থান থেকে, গুজরাটের হালকা, তারপরে রাজস্থান থেকে নিয়ে, মানে গুজরাট থেকে নিয়ে রাজস্থান থেকে নিয়ে দিল্লি অবধি আছে। আর সবথেকে বেশি রাজস্থানে আছে আরাবল্লী পর্বত। ওকে, তো এর কত কিলোমিটার বিস্তৃত আরাবল্লী পর্বত, 800 কিলোমিটার বিস্তৃত। কত, 800 কিলোমিটার বিস্তৃত। ওকে, দক্ষিণ থেকে উত্তরে, আন্ডারস্টুড। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, দেখে নেন এখান থেকে অ্যারো চিহ্ন দিয়েছি, গুরু শৃঙ্গ, যাকে বলে গুরু শৃঙ্গ। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শৃঙ্গ। সেখানে জৈন ধর্মের মন্দির আছে, সেখানে জৈন ধর্মের তীর্থরা বসবাস করে। কোথায়, মাউন্ট আবুতে। ওকে, তাহলে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শৃঙ্গ। সেখানে কারা বাস করে, জৈন ধর্মের তীর্থঙ্কররা বাস করে। কোথায়, মাউন্ট আবুতে, বোঝা গেল। আর আরাবল্লী পর্বত প্রথমে পর্বত ছিল, এখন পাহাড় হয়ে গেছে, ক্ষয়ের ফলে অবশিষ্ট হয়ে গেছে, এবং তাকে অবশিষ্ট পাহাড় বলা হয়, পর্বত বলা হয়। ওই জন্য ওর নাম হয়েছে প্রাচীন পর্বত। তাহলে যদি বলে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত কি, তাহলে আরাবল্লী পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে ফ্রেন্ডস, এগুলো লিখতে পারেন, না হলে হেডফোনে শুনে নেবেন।
তো এই যে মালওয়া পাথর আছে, মালওয়া যে আছে, মালওয়া মালভূমি, মালবা মালভূমিতে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। মালবা ভূমিতে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। মালবা ভূমিতে আপনার ওই রোডে যেই সব হয় না, রোডের পাথরগুলো, ওগুলো হলো ব্যাসাল্ট পাথর বলা হয়। ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। সেখানে কালি মাটি পাওয়া যায়। মালবা মালভূমিতে কালি মাটি পাওয়া যায়। কালি মাটিতে কি চাষ হয়? কালি মাটির আরেক নাম কি? রেগুর মাটি। রেগুর মাটি, তো রেগুর সয়েল। তো রেগুর সয়েলে, রেগুর মাটিতে কি চাষ বেশি হয়? কার্পাস চাষ বেশি হয়। তাহলে কার্পাস চাষ কোথায় বেশি হয়? মালওয়া মালভূমিতে কার্পাস চাষ বেশি হয়। তো কার্পাস মালওয়া মালভূমি কোথায় কোথায় পড়ে? মহারাষ্ট্রে পড়ে বেশি, তারপরে আপনার মধ্যপ্রদেশে পড়ে, রাইট? তো মহারাষ্ট্রটাই মেন হচ্ছে কার্পাস চাষের মেন। তারপর গুজরাটে পড়ে। ওকে, গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মালওয়া পড়ে। ওকে, তো অ্যাটলাসটা ভালো করে দেখে নেবেন, রাইট? এবার দেখে নেন, যেহেতু ভারত ঢালু, তো এর আগে কি বললাম? তাপি এবং নর্মদা এই কারণে পশ্চিম দিকে এসেছে, না হলে ওরাও বে অফ বেঙ্গল পড়তো। কেন? যে মালওয়া পাথর এবড়ো খেবড়ো, এই যে এইভাবে এগুলো ভ্রংশ উপত্যকা হয়ে গেছে, বসে গেছে। মালওয়া পাথরে অবনলিত হয়ে গেছে, ঠিক আছে? অবতলিত হয়ে গেছে মানে বসে গেছে, হঠাৎ ভূমিকম্পের ফলেও, কিছুরই ফলেও বসে গেছে। তার জন্য যেখানে ঢালু পেয়েছে সেখান দিয়ে তাপি নদী চলে গেছে। তাপি নদী তখন অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, নর্মদা নদীও অ্যারাবিয়ান সিয়ে পড়েছে। ওকে, ওই জন্য তাপি এবং নর্মদা নদী কোথায় পড়ে? অ্যারাবিয়ান সিয়ে পড়ে, পশ্চিম দিকে বয়। ওকে, বাকিগুলো সব কি হয়? বে অফ বেঙ্গল পড়ে। যেমন এটা কি? এটা ধরে নেন, এই যে পর্বতটা আছে এটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা কি বলা হয়? পশ্চিমঘাট পর্বতমালা, পুরোটাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, রাইট? মহারাষ্ট্র থেকে নিয়ে, কর্ণাটক থেকে নিয়ে, কেরল থেকে নিয়ে, তামিলনাড়ু থেকে, এগুলো হলো পশ্চিমঘাট পর্বতমালা, রাইট? আর এই দিকটা পরে বলছি। তো পশ্চিমঘাট পর্বতমালার একটা এখানে গাঁট হয়েছে, এখানে একটা গাঁট হয়েছে পাহাড়ের মতো। তো এটাকে কি বলা হয়? নীলগিরি পর্বত বলা হয়, নীলগিরি। তাহলে নীলগিরি পর্বতমালা কোথায় আছে? নীলগিরি পর্বতমালায় 3টা স্টেটে আছে। নীলগিরি পর্বতমালা 3টা স্টেটে আছে। কি কি? তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। যেমন এটা কেরালায় পড়ে, রাইট? এখান থেকে ধরে নেন কেরালা, আর এখান থেকে তামিলনাড়ু তো করাই আছে, তাহলে কেরালায় পড়ে। এদিক কর্ণাটক ধরে নেন, কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ুতে পড়ে, তামিলনাড়ু। ওকে, তাহলে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে নীলগিরি পর্বত পড়ে। ওকে, তো নীলগিরি পর্বত কটা স্টেটে পড়ে? 3টে স্টেটে। যেমন কি কি? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকাতে নীলগিরি পড়ে। ওকে, আন্ডারস্টুড? এবার দেখুন, এটাকে কেউ বলে একদম দক্ষিণতম অংশে, এটাকে কি বলে? এই পর্বতটাকে কি বলে? এই পাহাড়টাকে, এগুলো তো 600 মিটারের উপর বেশি হয় না, পাহাড় বলা হয়। এই পাহাড়টাকে বলা হয় কার্ডামাম পাহাড় বা এলাইচি পাহাড়। কার্ডামাম পাহাড় বা এলাইচি পাহাড় কোথায় পড়ে? কেরালায় পড়ে, শুধু কেরালায়। তাহলে কেরালায় কোন কোন পাহাড় পড়ে? কার্ডামাম পাহাড় বা এলাইচি পাহাড়। যদি বলে কার্ডামাম পাহাড় বা এলাইচি পাহাড় কোন স্টেটে আছে, তাহলে সেটা আছে কেরালায়। বোঝা গেল? কেরালায় আছে। আন্ডারস্টুড ফ্রেন্ডস? বোঝা গেল? এবার দেখে নেন, নীলগিরি হয়ে গেল, তারপর এই দিকও হয়ে গেল, এবার এটাও হয়ে গেল। এবার দেখুন, 1 মিনিট। হ্যাঁ, এই যে ছোটনাগপুর মালভূমি, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ওটা তো বললাম, বেশি নেই, ছোট ভিডিও হবে, বেশি না। তার আগে বলে দিই, যেমন এটা পুরো প্রাচীনকালে এটা বেগনার অনুসারে এটা এরকম ছিল, রাইট? প্রথম, তারপর 33 সাগর ছিল, ইউরেশিয়ান প্লেট ওপর থেকে আসতো, আর নিচ থেকে আফ্রিকা থেকে নিয়ে, এই যে আফ্রিকা থেকে নিয়ে চাপ দিত ইন্ডিয়া প্লেটকে চাপ দিয়ে 33 সাগরকে ভরাট করে দিয়ে প্রেসারের ফলে শিবালিক, মধ্য হিমালয় বা লঘু হিমালয় বা হিমাচল হিমালয় আর গ্রেট হিমালয় এইসব সৃষ্টি হয়েছে। আর ট্রান্স হিমালয় যেগুলো আছে ওগুলো প্রাচীনকালে হয়েছিল। বোঝা গেল? তো ধরে নেন এটা পৃথিবী, রাইট? এটা পৃথিবী। এবার বিজ্ঞান অনুসারে পৃথিবী একটা মহাদ্বীপ ছিল, একটাই মাত্র মহাদ্বীপ ছিল। হঠাৎ সেখানে বিস্ফোট হয়ে যায়, বিস্ফোট হওয়ার ফলে বিভিন্ন দিকে মহাদ্বীপগুলো ছিতরে যায়,
তার মধ্যে দক্ষিণ দিকে কি কি আছে? আফ্রিকা মহাদ্বীপ, দক্ষিণ দিকে চলে গেছে আফ্রিকা মহাদ্বীপ, তারপরে চলে গেছে আমেরিকা মহাদ্বীপ, দক্ষিণ আমেরিকা মহাদ্বীপ, তারপরে চলে গেছে ইন্ডিয়ান মহাদ্বীপ, ইন্ডিয়ান প্লেট যেটা ইন্ডিয়ান মহাদ্বীপ, তারপরে চলে গেছে অস্ট্রেলিয়া। এটা দক্ষিণ দিকে আছে, বাকিগুলো সব উত্তর দিকে। ওকে, বুঝা গেল? এবার পাহাড় এবং পর্বতের ডিফারেন্টটা কি? এই যে দেখুন, এইভাবে 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 টেনেছি আর এইভাবে টেনেছি, ঠিক আছে? তো ধরে নেন এটা সাউথ আর এটা নর্থ, রাইট? মানে এটাই বুঝাচ্ছি আমি। ধরে নেন এটা সাউথ, এটা নর্থ। তো এখান থেকে নদী বয়ে আসতো, এখান থেকে নদী বয়ে আসতো, আর এদিক থেকে নদী বয়ে যেত। নদী বয়ে গিয়ে এই জায়গাটাতে কি করলো? আস্তে আস্তে ভরাট করে ফেললো। বোল্ডার, কাদা, বালি এসব ভরাট করে ফেললো। ভরাট করার ফলে বোল্ডার যেগুলো নিচে আছে, যখনই বোল্ডার যেসব নিচে পড়ে গেছে, বোল্ডারের উপরে কিন্তু জল জমা আছে। ওখান থেকে যদি কোনো কুয়া খোদা হয়, তো কুয়া, প্রায়দ্বীপীয় অঞ্চলের কথা বলছি, কুয়া যদি খোদা হয় তাহলে জল পাওয়া যাবে। কিন্তু যদি পাথর যদি চলে আসে সেখানে জল পাবে না। কেন? এত প্রেসার যে সেখানে জল থাকে না, জলটা পাথরের উপরে থাকে। তো প্রায়দ্বীপীয় অঞ্চলে কি করে? কুয়া খুঁড়ে এখান থেকেই জলটা সংগ্রহ করে, এই যে উপর থেকেই। নিচে কিন্তু জল পাবে না, বুঝলেন? তো সমভূমি থাকে। মালভূমিটা কি থাকে? এবড়ো খেবড়ো, এইভাবে সমভূমি থাকে। বোঝা গেল? তাহলে এবড়ো খেবড়োকে কি বলা হয়? মালভূমি বলা হয়। আর এটাকে কি বলা হয়? এরকম যদি থাকে, এরকম, তাহলে এটাকে বলা হয় পর্বত বলা হয়। এগুলোকে পাহাড় বলা হয়, এগুলো পর্বত বলা হয়। আর মালভূমি যেগুলো এবড়ো খেবড়ো থাকে, সেগুলোর উঁচুটা থাকে কি? উঁচুটা সাপাট থাকে, মানে সমভূমি টাইপের থাকে, এইভাবে সমভূমি টাইপের। আর এই হিমালয় থাকে কি? উচ্চতা, এইভাবে থাকে, এইভাবে। তো বোঝা গেল মালভূমি এবং পর্বতের ডিফারেন্টটা বুঝতে পারলেন? পর্বত হবে উঁচু এবং মালভূমি হবে হালকা উঁচু, 600 মিটারের মতো, কিন্তু ওপরটা থাকবে সমতল। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? এবার এখানে দেখুন, এখান থেকে নিয়ে মহানদী গেছে। মহানদী কোথায় পড়েছে? যেহেতু এইরকম ঢাল, ভারত আমাদের এইরকম ঢাল, ওকে, এইরকম ঢাল। কিন্তু এখানে ভ্রংশ উপত্যকার জন্য তাপি এবং নর্মদা নদী পশ্চিম দিকে গেছে। যদি ভ্রংশ উপত্যকা না হতো, না নিচে নেমে যেত, তাহলে তাপি এবং নর্মদাও বে অফ বেঙ্গলে পড়তো, রাইট? কিন্তু যেহেতু নিচে নেমে গেছে, তার জন্য ঢাল পেয়েছে, তার জন্য তাপি এবং নর্মদা নদী অ্যারাবিয়ান সিয়ে পড়েছে পশ্চিম দিকে। বাকিগুলোতে ভ্রংশ উপত্যকা নেই, ভ্রংশ উপত্যকা নিচে নামেনি। তার জন্য এখান থেকে যে মহানদী সৃষ্টি হয়েছে, মহানদী কোথায় পড়েছে? বে অফ বেঙ্গলে পড়েছে। এই যে মহানদী, এটা মহানদী বে অফ বেঙ্গলে পড়েছে। গোদাবরী নদী এখান থেকে এসেছে, এই যে দেখুন পশ্চিম ঘাট থেকে গোদাবরী সৃষ্টি হয়েছে। গোদাবরীও এখান থেকে চলে এসেছে বে অফ বেঙ্গলে। তারপর এখান থেকেও দেখুন পশ্চিম ঘাট থেকে শুরু করে এটা গোদাবরী, আর এটা কাবেরীও পড়েছে বে অফ বেঙ্গলে। তারপর কৃষ্ণা নদীও পড়েছে এখান থেকে পশ্চিম ঘাট থেকে শুরু করে বে অফ বেঙ্গলে পড়েছে। তাহলে মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা এইসব কোথায় পড়েছে? বে অফ বেঙ্গলে পড়েছে। আর নদী চ্যাপ্টারে ভালো করে বুঝিয়ে দেবো, তবুও আশা করি অনেকটা বুঝে গেলেন। তাহলে মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা কোথায় পড়েছে? বে অফ বেঙ্গলে পড়েছে। আর শুধু তাপি এবং নর্মদা পড়েছে অ্যারাবিয়ান সিয়ে। কেন? যে মালবা যে আছে, মালবা মালভূমি, সেখানকার ভ্রংশ উপত্যকার নিচে বসে গেছে, ঢালু পেয়েছে, তার জন্য তাপি এবং নর্মদা নদী সুযোগ পেয়েছে ঢালুর জন্য, অ্যারাবিয়ান সিয়ে পড়েছে। না হলে বে অফ বেঙ্গলে পড়তো যদি ভ্রংশ উপত্যকা না বসতো। বোঝা গেল? যদি বুঝতে প্রবলেম হয় তো কমেন্ট করবেন। আন্ডারস্টুড ফ্রেন্ডস? আর বাকি তো এখানে পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্ত, এগুলো বুঝিয়েছি, আর দরকার নেই এগুলো বোঝানোর, এর আগে চ্যাপ্টারে বুঝিয়েছি। ওকে, এক মিনিট। তারপরে এখানে দেখুন, আমি ভুলে গেছিলাম বলতে, এই যে এটা আছে, এগুলো বিন্ধ্যাচলের অংশ। বিন্ধ্যাচল থেকে নিয়েছে
কন্যাকুমারী অবধি প্রায়দ্বীপীয় অঞ্চল, মালভূমি অঞ্চল 600 কিলোমিটারের ওপর উঁচু হয় না, এরা এবড়ো খেবড়ো থাকে, ঠিক আছে। তো বিন্ধ্যাচল পর্বতের শৃঙ্গ কোনটা, সাতপুরার শৃঙ্গ কোনটা, এটা এর পরে চ্যাপ্টার হবে। এটা শুধু হালকা করে আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এরপরে হবে কি মালওয়া তো পড়িয়ে দিলাম, তারপরে হবে দণ্ডকারণ্য, তারপরে হবে এই ছোটনাগপুর সম্বন্ধে ব্যাপক আলোচনা হবে, 3টা ভিডিও হবে, ঠিক আছে। ওই 3টা যদি করে নেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধাই হবে না, এর থেকে বেশি কিছু না। আজকে শুধু মালওয়া সম্বন্ধে মোটামুটি পড়লাম আর নদী সম্বন্ধে, ঠিক আছে। দুটো নদী কেন এইদিকে গেল, আর সব নদী কেন বে অফ বেঙ্গলে গেল, আর দুটো নদী কেন অ্যারাবিয়ান সিয়ে গেল। অ্যারাবিয়ান সিয়ে কেন গেল সেটা তো বুঝলেন, যে ভ্রংশ উপত্যকার নিচে বসে গেছিলো, ঢালু পেয়েছিল, তার জন্য তাপি এবং নর্মদা নদী অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, যেহেতু মাটির নিচে বসে গেছিলো, আর ঢাল যেদিকে পায় নদী সেদিকে চলে যায়, আর এইদিকে কোনো ভ্রংশ উপত্যকা বসেনি, তার জন্য সব বে অফ বেঙ্গল পড়েছে। যেমন মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এইসব বে অফ বেঙ্গল পড়েছে, ওকে। আর এইসব যে ছোট ছোট পাহাড় আছে এগুলো এর পরের চ্যাপ্টারে বোঝাবো, ওকে। ভিডিও লং করবো না, আপনাদের ডিস্টার্ব হবে, ওকে। তো 3টা ভিডিওটা সেরে দেবো, পুরো কমপ্লিট করে দেবো। তো মালওয়া আজকে শেষ, তার আগে একটু বলে দিই, এটা হচ্ছে বিন্ধ্যাচল পর্বত। বিন্ধ্যাচল পর্বতের ইম্পর্টেন্ট চটি আছে, যে বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তো ওগুলো এর পরের চ্যাপ্টারে পড়বো, ওকে। বা এখানে যেসব পাহাড় আছে এগুলোর উচ্চতম শৃঙ্গের নাম কি, এগুলো এর পরের চ্যাপ্টারে পড়বো, ওকে। যেহেতু লং ভিডিও হয়ে যাবে অনেক, না হলে 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও হয়ে যাবে বোঝাতে গেলে, ওই জন্য আমি করছি না। এরপরে হবে চটি সম্বন্ধে, এই প্রায়দ্বীপীয় অঞ্চলের যেসব নদী, নীলগিরি যেমন আছে, কার্ডামাম, এলাইচির, এদের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কোন স্টেটে পড়ে, এগুলো তো বলেই দিলাম। বাকি এইগুলো বাকি থাকছে, এগুলো বলে দেবো। তো এটা যে আছে না, এই যে লাল চিহ্ন, এটাও একটা পাহাড়, এটা হচ্ছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়, এই যে গ্যাপটা হয়েছিল রাজমহল থেকে গারো খাসি জয়ন্তিয়া, এখান থেকে নিয়ে একটা গ্যাপ হয়েছিল, ওই নদীতে কেটে নিয়েছিল, এটা তো বলেছি। গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী কেটে নিয়েছিল, তো গ্যাপ সৃষ্টি করেছিল। তো এটা হচ্ছে রাজমহল পাহাড়, ওকে। রাজমহল পাহাড়, এটা ছোটনাগপুর অঞ্চলের অংশ, ছোটনাগপুরের। তো এগুলো সব 6 মিটারের বেশি উঁচু হয় না, আর উপরটা সমতল ভূমি থাকে, সমতল, ওকে। আর হিমালয়ের যেগুলো আছে সেগুলো 5,000 গড়ানে 5,300 মিটার উঁচু হয়, ঠিক আছে। তা আজকে মালওয়া সম্বন্ধে মোটামুটি পড়লাম, আরাবল্লী পড়লাম, আরাবল্লীর দক্ষিণতম অংশকে কী বলে, আরাবল্লীর উত্তরতম অংশকে কী বলে, এইসব পড়লাম। মালওয়ার দুটো নদী তাপি এবং নর্মদা কেন আসলো অ্যারাবিয়ান সি, এটাও জানলাম। ভারত এইরকম, তার জন্য যত নদী সব বেশি বে অফ বেঙ্গলে পড়ে, এটাও পড়লাম, বুঝলেন। যেখানে ভ্রংশ উপত্যকা দেখবেন নিচে নেমে গেছে, তখন বুঝে যাবেন যে অ্যারাবিয়ান সিয়ে পড়ে নদী। আর যেখানে দেখবেন ভ্রংশ উপত্যকা নিচে বসেনি, মাটির নিচে বসে যায়নি, সেখানে দেখবেন বে অফ বেঙ্গলে পড়বে নদী। যেমন মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এইসব বে অফ বেঙ্গলে পড়েছে, ঠিক আছে। আর মালওয়া উপত্যকায় আরও অনেক ধরনের নদী আছে, 25-30টা নদী আছে, তো অত বলা যাবে না। ছোট ছোট নদী এইভাবে 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 করে আছে, তো অত বলা যাবে না। ওটা অ্যাটলাসে আপনারা দেখে নেবেন, অনেক নদী আছে, ঠিক আছে। তো অ্যাটলাসে দেখে নেবেন, আর নদীর চ্যাপ্টারে একটু বোঝাবার চেষ্টা করবো ইম্পর্টেন্ট নদীগুলো, ঠিক আছে ফ্রেন্ডস। তো ব্রহ্মপুত্র যে নদী আছে, ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কি বলা হয়, তিব্বতে বলা হয় একে সাংপো বলা হয়, ব্রহ্ম নদীকে, ঠিক আছে। ব্রহ্ম নদীকে তিব্বতে সাংপো বলা হয়, আন্ডারস্টুড। এটা একটা জিকে হয়ে গেল। আর আসামও সাংপো বলা হয়, রাইট। এগুলো আগে পড়িয়েছি, তবু একটু বলে দিলাম। এটা খুব খাস ভিডিও নাই, এটা সংক্ষেপে প্রায়দ্বীপীয় অঞ্চল সম্বন্ধে একটু বুঝিয়ে দিলাম। তারপরে ব্যাপক করে হবে, দুটো যে চ্যাপ্টার থাকবে সেটা ব্যাপক করে হবে। তো এটা পারলে পরে আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। এরপরে ভালোভাবে মানচিত্র অঙ্কন করে আমি ভালোভাবে ছোটনাগপুর, দণ্ডকারণ্য, মালভূমি এইসব বুঝিয়ে দেবো, ওকে। এটা বেশি কিছু না, আজকে শুধু মালওয়া পড়লাম আর নদী সম্বন্ধে হালকা পড়লাম, আর কিছু না। আর পশ্চিমঘাটকে কি বলা হয় এটা একটু বুঝিয়ে দিই। পশ্চিমঘাটকে বলা হয় কঙ্কন উপকূল। এই যে টোটালটা আছে না, এই পশ্চিমঘাট পর্বতমালা, এটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা। এটাকে কি বলা হয়, পশ্চিমঘাট পর্বতমালা। আর এখানেও পর্বতমালা আছে, এটাকে কি বলা হয়, পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালা, তো পূর্বঘাট পর্বতমালাকে কি বলা হয়, মালাবার উপকূল। পূর্বঘাট পর্বতমালাকে কি বলা হয়, মালাবার উপকূল। ইম্পর্টেন্ট খুব আছে,
যে পূর্বঘাট, ভারতের পূর্বঘাটের পর্বতমালাকে কি বলা হয়? মালাবার উপকূল। আর পশ্চিম ঘাটের পর্বতকে কি বলা হয়? কঙ্কন উপকূল। পশ্চিম ঘাটের পর্বতকে কি বলা হয়? কঙ্কন উপকূল। ওকে, তো টোটালটাই হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। আর এখান থেকে যেসব পর্বতমালা হবে এরপরের ভিডিওতে, সেটা হবে পূর্বঘাট পর্বতমালা। বোঝা গেল ফ্রেন্ডস? তো কেমন হলো ভিডিওটি প্রতিক্রিয়া দেখান। আর এটা সংক্ষেপে বুঝালাম, এরপরে ভিডিও খুব ভালো হবে। এটা স্যাটিসফাইড হবেন কিনা বলতে পারবো না, এটা শুধু প্রায়দ্বীপের সম্বন্ধে হালকা বুঝালাম। কেন বুঝালাম? যে হালকা যদি বুঝে নেন তারপরে যে চ্যাপ্টার শুরু করব পুরো মাইন্ডে ঢুকে যাবে, ওই জন্য হালকা করলাম, বড় ভিডিও করলাম না। এরপরে কালকে দেখবেন খুব সুন্দরভাবে ভিডিও হবে। তো ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান। আর যদি সত্যিকারে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন যত পারেন, এবং স্টুডেন্টদের যত পারেন শেয়ার করুন। স্টুডেন্ট থেকে নিয়ে যে কোনো পরীক্ষা, WBCS, PCS, যে কোনো পরীক্ষার জন্য কার্যকরী, এবং 6 থেকে নিয়ে MA অবধি যে কোনো ক্লাসের জন্য কার্যকরী। বুঝলেন? তো বই পড়ার দরকার নেই, যদি মানচিত্র ভালো করে পড়ে নেন তাহলে আর কিছু পড়তে হবে না। বুঝলেন? তো এটা আজকের জন্য সংক্ষেপে বুঝালাম। এরপরে ব্যাপক করে 2টো চ্যাপ্টার হবে প্রায়দ্বীপীয় অঞ্চল সম্বন্ধে, সেটা আমি ভালো করে বুঝিয়ে দেবো, একদম মেমোরিতে ঢুকিয়ে দেবো। বুঝলেন? এটা সংক্ষেপ শুধু বুঝালাম, আর কিছু নাই। তো আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, ভালো থাকুন।